অনুশীলনী 1.4 এর 1 নাম্বার, নিচের ভগ্ন অংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। ক নাম্বারে আছে 8 এর 5 আর 24 এর 15। এই 8 এর 5 এবং 24 এর 15 এই ভগ্ন অংশ যুগল সমতুল কিনা আমাদের এটা নির্ধারণ করতে হবে। 8 এর 5 এবং 24 এর 15 প্রথমে আমরা এটা নির্ধারণ করব আড়াআড়ি গুণ করার মাধ্যমে। এজন্য আমরা লিখব আড়াআড়ি গুণ করে পাই। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে 5 গুণ 24 গুণফল পেলাম 120। 8 গুণ 15 আমরা গুণফল পেলাম 120। এখানে খেয়াল করি যে দুইটি গুণফলই একই হয়েছে। যেহেতু গুণফল দুইটি সমান, অতএব ভগ্নাংশ সমতুল। আড়াআড়ি গুণ করে যদি গুণফল সমান হয় তাহলে আমরা ধরে নেব সেই ভগ্নাংশ যুগল সমতুল। খ নাম্বার সমাধান করব। প্রথমে আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে পাই 7 গুণ 33 231 এবং 11 গুণ 14 পাই 154। যেহেতু গুণফল দুইটি সমান নয়, এখানে গুণফল দুইটি সমান হয়নি, দুটি গুণফল আলাদা আলাদা, অতএব গুণফল যুগল সমতুল নয়। গ নাম্বার হচ্ছে 50 এর 38 এবং 150 এর 114। আড়াআড়ি গুণ করে পাই 38 গুণ 150 এবং 50 গুণ 114। 38 গুণ 150 করে পাই 5700 আর 50 গুণ 114 গুণফল 5700। যেহেতু গুণফল দুইটি সমান, এখানে আমরা দেখছি দুটি গুণফলই সমান, অতএব ভগ্নাংশ যুগল সমতুল। এবার আমরা সমাধান করব 2 নম্বর অঙ্কটি। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বরে 5 এর 2, 10 এর 7, 40 এর 9 এই ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা। প্রথম ভগ্নাংশের হর 5, দ্বিতীয়টি 10, তৃতীয়টি 40। এই প্রত্যেকটা হরকে আমরা সমহরে পরিণত করব। তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। এখানে হর হচ্ছে 5, 10, 40। 5, 10, 40 এর লসাগু প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। আজকে 2 দিয়ে ভাগ করা যায় না, 5 থেকে যাবে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। তাহলে আমরা পাই 5, 5, 20। এবার আমরা এখানে 5 দিয়ে ভাগ করলে পাই 1, 1, 4। এখানে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো ভাজক আমরা আর খুঁজে পেলাম না, তাই ভাগ প্রক্রিয়াটি এখানে বন্ধ করব। অতএব লসাগু 2 গুণ 5 গুণ 4, লসাগু পেলাম 40। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। হরগুলোর লসাগু পেলাম 40। এই 40 দিয়ে আমরা প্রথম যে ভগ্নাংশটি ছিল 5 এর 2, এই 5 এর 2 এর হর হচ্ছে 5। 5 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছি 40। এই 40কে ভাগ করব, ভাগ করলে ভাগফল পাই 8। এই ভাগফলটি দিয়ে আমরা এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। তাহলে 2 গুণ 8, 5 গুণ 8, আমরা পেলাম 40 এর 16। এবার দ্বিতীয় ভগ্নাংশ 10 এর 7। এই 10 দিয়ে আমরা 40কে ভাগ করব, ভাগফল পেলাম 4। লব ও হরকে যদি গুণ করি 4 দিয়ে তাহলে পাই 7 গুণ 4, 10 গুণ 4। আমরা উত্তর পেলাম 40 এর 28। তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে 40 এর 9। এখানে এই 40 দিয়ে আমরা যে হরগুলোর লসাগু 40 পেয়েছিলাম ওই 40কে ভাগ করব, ভাগফল পেলাম 1। তাহলে 1 যদি আমরা ভগ্নাংশের উপরে নিচে গুণ করি, এই যে এখানে গুণ করে দেখিয়েছি 9 গুণ 1, 40 গুণ 1, আমরা পেলাম 40 এর 9। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা এখানে দেখি যে এখানে যে 3টি ভগ্নাংশ পেয়েছি, প্রত্যেকটি সমহর, প্রত্যেকটির হরই 40। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ 40 এর 16, 40 এর 28, 40 এর 9। 2 এর খ নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এই ভগ্নাংশগুলোকে
আমরা সমহরে পরিণত করব। তার জন্য আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু আগে বের করে নেব। এইভাবে হরগুলোর লসাগু আমরা পেলাম 600। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা, লসাগু বের করার পর আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করব এই প্রক্রিয়ার মাধ্যমে। হরগুলো লসাগু পেয়েছিলাম 600, এই 600কে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর 25, 25 দিয়ে 600কে ভাগ করলে আমরা পাই 24। এখন এই 24 দিয়ে এই ভগ্নাংশের উপরে হর এবং লবকে গুণ করব। হর ও লবকে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 600 এর 408। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 40 এর 23। এই 40 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 600কে ভাগ করব, ভাগফল পেলাম 15। 40 এর 23 এই ভগ্নাংশটির হর এবং লবকে আমরা যে ভাগফল পেয়েছি 15 দিয়ে গুণ করব, তাহলে পেলাম 23 গুণ 15, 40 গুণ 15। আমরা উত্তর পেলাম 600 এর 345। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 120 এর 67। এখানে হর হচ্ছে 120, 120 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 600কে ভাগ করব, ভাগফল পেলাম 5। এই 5 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে গুণ করব, তাহলে আমরা পেলাম 67 গুণ 5, 120 গুণ 5 সমান 600 এর 335। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এই যে এই তিনটা ভগ্নাংশ, প্রত্যেকটি ভগ্নাংশের হরই সমহরে পরিণত করেছি। এই তিনটি ভগ্নাংশই হলো উত্তর। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো 600 এর 408, 600 এর 345, 600 এর 335। অনুশীলনী 1.4 এর 3 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে ক 7 এর 6, 9 এর 7, 21 এর 16, 63 এর 50 এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। এগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই তাহলে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু প্রথমে আমাদের বের করতে হবে, কারণ আমরা এই ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করব ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য। তাহলে 7, 9, 21 এবং 63 এর লসাগু আমরা এখানে বের করব। লসাগু পেলাম 63। ভগ্নাংশগুলোকে সমহরে বিশিষ্ট করার পর ভগ্নাংশগুলোকে সমহরে বিশিষ্ট করা, কারণ আমরা ভগ্নাংশগুলোকে এখানে সমহরে পরিণত করব, তাই এই কথাটি লিখেছি। এই আমাদের প্রথমে যে ভগ্নাংশটি ছিল 7 এর 6, এটি আমরা 7 এর 6 প্রথমে লিখব। এরপর আমরা এই ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 63, এই 63কে আমরা এই ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ করব। এই ভাগটি আমরা পেছনে না করে এখানেও করে দেখাতে পারি। ভাগ করার পর ভাগফল পেলাম 9। 9 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা ভগ্নাংশের হর ও লবকে গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 63 এর 54। এরপর দ্বিতীয় যে ভগ্নাংশটি ছিল সেটা লিখে ফেলবো 9 এর 7। 9 এর 7-এর হর হচ্ছে 9। এই 9 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 63কে ভাগ করব, ভাগফল পেলাম 7। 7 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব, হর ও লবকে গুণ করলাম 7 দিয়ে, আমরা পেলাম 63 এর 49। এরপর তৃতীয় যে ভগ্নাংশটি 21 এর 16, এটা লিখে ফেলবো। 21 এর 16-র হর হচ্ছে 21। 21 দিয়ে আমরা এই 63কে 21 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 3। 3 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, আমরা গুণ করার পর আমরা পেলাম 63 এর 48। চতুর্থ যে ভগ্নাংশটি ছিল 63 এর 50। 63 এর 50 এর হর হচ্ছে 63। এই 63 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 63, এই 63 দিয়ে 63কে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পেলাম 1। এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করলাম, গুণ করে আমরা পেলাম 63 এর 50। এখন আমরা দেখি যে আমরা প্রত্যেকটি ভগ্নাংশকে সমহরে পরিণত করে ফেলেছি। প্রত্যেকটি ভগ্নাংশের হরই 63। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে আমরা এখানে লিখে ফেলবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে তুলনা করে পাই। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে আমরা তুলনা করব। এখানে 48 সবচেয়ে ছোট, এজন্য আমরা প্রথমে 48 লিখব, যেহেতু আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। লেস দেন, তারপর 49, লেস দেন 50,
তারপর লেস দেন 54, 54 হচ্ছে সবচেয়ে বড়। 48 যেই ভগ্নাংশের লব সেটা হচ্ছে 63 এর 48। আমরা 48-এর পরিবর্তে এখানে 63 এর 48 লিখে ফেলবো। 63 এর 48 লেস দেন 49 যেই ভগ্নাংশের লব সেটা হচ্ছে 63 এর 49, আমরা 63 এর 49 লিখবো। লেস দেন 50 যেই ভগ্নাংশের লব ছিল 63 এর 50, আমরা লিখবো 63 এর 50। লেস দেন 54 যেই ভগ্নাংশের লব সেটা হলো 63 এর 54, আমরা লিখবো 63 এর 54। এভাবে আমরা লিখে ফেলবো। এবার এই 63 এর 48 এই ভগ্নাংশের যে মূল ভগ্নাংশটি, এই ভগ্নাংশটা আমরা যেই ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা হলো 21 এর 16। যে 63 এর 48 এটার মূল ভগ্নাংশ ছিল 21 এর 16, তাই আমরা এখানে 21 এর 16 লিখবো। 21 এর 16 লেস দেন 63 এর 49। 63 এর 49 আমরা পেয়েছি। 63 এর 49 এর মূল ভগ্নাংশ ছিল 9 এর 7, তা আমরা লিখবো 9 এর 7 লেস দেন 63 এর 50। 63 এর 50 আমরা 63 এর 50 থেকেই পেয়েছি, তাই 63 এর 50 লিখবো। লেস দেন 63 এর 54। 63 এর 54 এর মূল ভগ্নাংশটি ছিল 7 এর 6, আমরা লিখবো 7 এর 6। এটা আমরা এভাবে লেস দেন চিহ্ন ব্যবহার করে লিখবো যখন আমরা লবগুলোর মধ্যে তুলনা করে পাই। যখন তুলনা করব তখন আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করে এভাবে সাজিয়ে লিখবো। অতএব মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে আমরা যেভাবে পেয়েছিলাম এভাবেই ভগ্নাংশগুলো লিখে দেব, কিন্তু এই চিহ্নগুলোর পরিবর্তে এখানে আমরা কমা দিয়ে লিখে ফেলবো, কারণ আমরা এখানে তুলনা করেছি এই জন্য চিহ্ন ব্যবহার করেছি। কিন্তু যখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তখন আমরা এভাবে কমা দিয়ে উত্তরটি লিখে দেব। 3 খ, এই ভগ্নাংশগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে সমহরে পরিণত করতে হবে, আর সমহরে পরিণত করতে গেলে এই হরগুলোর লসাগু বের করতে হবে। 72, 36, 60, 24। 72, 36, 60, 24 এর লসাগু আমরা পেলাম, এভাবে বের করে নেব। লসাগু পেলাম আমরা 360। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। আমাদের প্রথম যে ভগ্নাংশটি ছিল 72 এর 65, 72 এর 65কে 65-র হর হচ্ছে 72, এই 72 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 5, 5 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 360 এর 325। পরে দ্বিতীয় ভগ্নাংশটি লিখে ফেলবো 36 এর 31। 36 এর 31 এর হর হচ্ছে 36, তাই 36 দিয়ে আমরা ভগ্নাংশের যে হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 10, এই 10 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা হর ও লবকে গুণ করেছি 10 দিয়ে, গুণ করে আমরা পেলাম 360 এর 310। এবার আমরা তৃতীয় ভগ্নাংশটি লিখে ফেলবো 60 এর 53। 60 এর 53 এর হর হচ্ছে 60, 60 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু 360 ছিল সেই 360কে 60 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 6, এই 6 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা 6 দিয়ে হর ও লবকে গুণ করেছি, গুণফল পেলাম 360 এর 318। এরপর চতুর্থ ভগ্নাংশ 24 এর 17। 24 এর 17 এর হর হচ্ছে 24, তাই এই 24 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলো যে লসাগু পেয়েছিলাম 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 15, এই ভাগফল দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণ করার পর আমরা পেলাম 360 এর 255। আমরা এখন দেখি যে প্রত্যেকটি ভগ্ন অংশকে আমরা সমহরে পরিণত করে ফেলেছি। প্রত্যেকটি ভগ্ন অংশের হরই 360। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে আমরা এভাবে লিখে ফেলবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলো তুলনা করে পাই। আমরা লবগুলোর মধ্যে তুলনা করব, যে আমরা দেখি এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট লব হচ্ছে 255, তাই 255 লেস দেন 300, তারপর 310, 310 লেস দেন 318, 318 লেস দেন 325, 325 হচ্ছে সবচেয়ে বড়। 255 যে ভগ্নাংশের লব সেই ভগ্নাংশটি লিখে ফেলবো। 360 এর 255, তাই আমরা লিখবো 360 এর 255 লেস দেন 310, 310 হচ্ছে 360 এর 310, 360 এর 310 লিখলাম, লেস দেন 318, 318 হচ্ছে এই ভগ্নাংশের লব, তাই আমরা লিখবো 360 এর 318। এবার 325, 325 হচ্ছে 360 এর
25 এর লব, তাই আমরা লিখব 360-এর 325। এখন এই ভগ্নাংশগুলোর মূল ভগ্নাংশগুলো আমরা লিখে ফেলবো। এই ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে আমরা সেটা দেখি। 360-এর 255 এসেছে 24 এর 17 থেকে, তাই আমরা লিখব 24 এর 17। অতএব 24 এর 17 লেস দেন, ঠিক এই ভগ্নাংশটি যে মূল ভগ্নাংশ 36 এর 31 লেস দেন এই ভগ্নাংশের মূল ভগ্নাংশ 360-এর 318। এটা হলো 360-এর 318-এর মূল ভগ্নাংশটি হলো 60-এর 53, তাই আমরা লিখব এখানে এই ভগ্নাংশের পরিবর্তে 60-এর 53 লেস দেন 360-এর 325। 360-এর 325-এর মূল ভগ্নাংশটি ছিল 72-এর 65, তাই আমরা এখানে লিখব 72-এর 65। এভাবে আমরা তুলনা করে লিখে নেব। এবার আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এই কথাটি লিখব এবং আমরা তুলনা করে যে ভগ্নাংশগুলো পেয়েছিলাম সেগুলোই রেখে দেব, কিন্তু এখানে আমরা কমা ব্যবহার করে লিখব। এই লেস দেন চিহ্নটি ব্যবহার করব না। আমরা এখানে লিখব 24-এর 17, 36-এর 31, 60-এর 53, 72-এর 65। 1.4-এর 4 নম্বর অঙ্ক, নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। 4-এর ক, 4-এর 3, 7-এর 6, 8-এর 7, 12-এর 5। এই ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাতে হবে। এই ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাতে হলে ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করতে হবে, আর ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করতে গেলে ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। 4, 7, 8 এবং 12 এর লসাগু আমরা পেলাম 168। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। আমাদের যে প্রথম ভগ্নাংশটি ছিল 4-এর 3, প্রথমে আমরা 4-এর 3 এই ভগ্নাংশটি লিখে ফেলবো। এই 4-এর 3-এর হর যেহেতু 4, 4 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 168, 168কে ভাগ করব, ভাগফল পেলাম 42, 42 দিয়ে এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। এখানে আমরা 4-এর 3 ভগ্নাংশের হর ও লবকে 42 দিয়ে গুণ করেছি, গুণফল পেলাম 168 এর 126। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ 7-এর 6 এটা লিখে ফেলবো। 7-এর 6 এর হর হচ্ছে 7, 7 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 168, 168কে 7 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 24, 24 দিয়ে এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। এখানে আমরা ভগ্নাংশের হর ও লবকে গুণ করেছি, 24 দিয়ে গুণফল পেলাম 168 এর 144। এবার তৃতীয় ভগ্নাংশটি লিখে ফেলবো। 8-এর 7 এর হর হচ্ছে 8, 8 দিয়ে আমরা 168কে ভাগ করব, ভাগফল পেলাম 21, 21 দিয়ে ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণফল পেলাম 168 এর 147। এরপর চতুর্থ ভগ্নাংশ 12-এর 5, এখানে হর হচ্ছে 12, তাই 12 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 168, 168কে আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 14, 14 দিয়ে ভাগফল দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা হর ও লবকে গুণ করেছি 14 দিয়ে, উত্তর পেলাম 168 এর 70। আমরা দেখছি যে আমরা ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করে ফেলেছি। এখানে সবগুলো ভগ্নাংশের হর 168-তে 68। সমহর বিশিষ্ট এই ভগ্নাংশগুলোকে আমরা এভাবে লিখে ফেলবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে তুলনা করে পাই। এখানে সবচেয়ে বড় লব হচ্ছে 147, তাই আমরা লিখবো 147 গ্রেটার দেন 144, 144 গ্রেটার দেন 126, 126 গ্রেটার দেন 70, 70 হচ্ছে সবচেয়ে ছোট। এবার আমরা লিখে ফেলবো 147 যেই ভগ্নাংশের লব ছিল সেই ভগ্নাংশটি লিখবো। 147 ছিল 168 এর 147, এই ভগ্নাংশের লব 147, তাই আমরা এই ভগ্নাংশটি লিখে ফেলবো। এইভাবে এই লবগুলো প্রত্যেকটা লব যে ভগ্নাংশের লব ছিল সেই ভগ্নাংশগুলো গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে এভাবে লিখে ফেলবো। অতএব এই ভগ্নাংশগুলোর মূল যে ভগ্নাংশ ছিল 168 এর 147, এই ভগ্নাংশটি আমরা যে মূল ভগ্নাংশ থেকে পেয়েছি সেই ভগ্নাংশটি এখানে লিখব। 168 এর 147 এটার মূল ভগ্নাংশ ছিল 8-এর 7, তাই আমরা এখানে লিখেছি 8-এর 7। এভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের মূল ভগ্নাংশগুলো এখানে লিখে ফেলবো গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে।
এখানে আমরা যেহেতু ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করেছি তাই আমরা গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে এইভাবে লিখব। অতএব অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এবার আমরা অধক্রম অনুসারে সাজাবো তখন আমরা গ্রেটার দ্যান চিহ্ন দেব না, তখন আমরা এইভাবে ভগ্নাংশগুলো পরপর লিখে ফেলবো এবং কমা দিয়ে দেব মাঝখানে। 4 খ, এই ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। এই ভগ্নাংশগুলোকে যদি আমরা মানের অধক্রম অনুসারে সাজাতে চাই তাহলে ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করতে হবে। আর ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করতে হলে আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। 25, 40, 65 এবং 130 এর লসাগু আমরা পেলাম 2600। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা, আমরা এখানে ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করব, এজন্য এই কথাটি লিখে নিয়েছি। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা, আমাদের প্রথম ভগ্নাংশ 25 17, এটা লিখে ফেলবো। 25 17 এর হর হচ্ছে 25। এই 25 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 2026, 2026কে ভাগ করব, ভাগফল পেলাম 104। 104 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করেছি, গুণফল পেলাম 2600 এর 1768। এরপর দ্বিতীয় ভগ্নাংশ 40 এর 23, এটা লিখবো। 40 এর 23 এর হর হচ্ছে 40, তাই 40 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 2600কে ভাগ করব, 40 দিয়ে আমরা পেলাম 65। 65 দিয়ে আমরা ভগ্নাংশটির হর এবং লবকে গুণ করেছি, গুণফল পেলাম 2600 এর 1495। এরপর তৃতীয় ভগ্নাংশ 65 এর 51 লিখবো। এখানে হর হচ্ছে 65, 65 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 2026কে ভাগ করব, ভাগফল পেলাম 40। 40 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করেছি, গুণফল পেলাম 2600 এর 2040। এরপর আমরা চতুর্থ ভগ্নাংশটি লিখে ফেলবো। এই ভগ্নাংশের হর হচ্ছে 130, তাই 130 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 2600, 2600কে ভাগ করব, ভাগফল পেলাম 20। 20 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব, গুণফল পেলাম 2600 এর 1340। এখানে দেখতে পাচ্ছি যে আমরা সবগুলো ভগ্নাংশকে সমহরে পরিণত করে ফেলেছি, সবগুলো ভগ্নাংশের হর হয়েছে 2600। আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে এখানে লিখব এবং তারপর লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলো তুলনা করে পাই, কারণ আমরা এখন এই ভগ্নাংশের লবগুলো তুলনা করব। লবগুলোর মধ্যে সবচেয়ে বড় 2040, তাই আমরা লিখব 2040 গ্রেটার দ্যান 1768, গ্রেটার দ্যান 1495, গ্রেটার দ্যান 1340। 2040 যে ভগ্নাংশের লব ছিল সেই ভগ্নাংশটি আমরা এখানে লিখে ফেলবো। 2040 ছিল 2600 এর 2040। এইভাবে আমরা প্রত্যেকটি লব যে ভগ্নাংশের লব ছিল সেই ভগ্নাংশগুলো এইভাবে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে এই লাইনে লিখে ফেলবো। এরপর এই ভগ্নাংশগুলো যে মূল ভগ্নাংশ রয়েছে, যে ভগ্নাংশগুলো থেকে এই ভগ্নাংশগুলো এসেছে সেই ভগ্নাংশগুলো লিখে ফেলবো। 2600 এর 2040 এসেছিল 65 এর 51 থেকে, তাই আমরা এখানে লিখবো 65 এর 51 গ্রেটার দ্যান। এইভাবে পরপর প্রত্যেকটি ভগ্নাংশ লিখে ফেলবো গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে। অতএব মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে আমরা গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করেছি কারণ এখানে ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা হয়েছে। এবার আমরা মানের অধক্রম অনুসারে সাজিয়ে লিখব। যখন আমরা মানের অধক্রম অনুসারে সাজিয়ে লিখব তখন আমরা গ্রেটার দ্যান চিহ্নটা উঠিয়ে দেব, দিয়ে এই জায়গায় কমা দিয়ে ভগ্নাংশগুলো এইভাবে সাজিয়ে লিখে ফেলবো। সেটাই আমরা এখানে করেছি। 65 এর 51, তারপর 25 এর 17, 40 এর 23, 130 এর 67, মাঝখানে গ্রেটার দ্যান চিহ্ন না দিয়ে আমরা এখানে কমা দিব। অনুশীলনী 1.4 এর 5 নাম্বার অঙ্ক 5 এর ক। 5 এর ক বলছে যোগ করো। এই ভগ্নাংশগুলোকে যোগ করতে হবে। 8 এর 5 এবং 16 এর 3। তাহলে 8 এবং 16 এর লসাগু পেলাম আমরা 16। এই 16কে আমরা হর দিয়ে অর্থাৎ 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল হয় 2। এই ভাগফল এই 2 দিয়ে আমরা 5কে অর্থাৎ লবকে গুণ করব। 5 দুগুণ 10, এখানে আমরা 10 লিখব। এই ভগ্নাংশের হর দিয়ে
এই হরকে ভাগ করব, 16কে 16 দিয়ে ভাগ করলে উত্তর পাই 1। 1 দিয়ে 3কে গুণ করব, 1 দিয়ে 3 গুণ করলে উত্তর পাই 3। এজন্য আমরা উপরে পেলাম 10 + 3 এবং নিচে পেলাম 16। 10 + 3 13 আর নিচে 16, এটাই আমাদের উত্তর। খ নাম্বার 6 + 1 সমস্ত 7 6। আমরা এখানে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করব, তাহলে 7 গুণ 1 যদি করি উত্তর পাই 7। গুণফলটিকে আমরা লবের সাথে যোগ করব, 7 আর 6 যোগ করলে আমরা পাই 13, তাই আমরা এখানে পেলাম 7 এর 13। এখন আমরা পেলাম 6 + 7 এর 13। দুটি ভগ্নাংশের মধ্যে একটি যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে অন্য ভগ্নাংশের যে হর থাকে সেই হরটি আমরা নিয়ে নেব। এখানে হর আছে 7, আমরা এখানে 7 লিখে ফেলব। এই পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরে নেব, 7কে আমরা 1 দিয়ে ভাগ করব, তাহলে আমরা উত্তর পাই 7। আমরা ভাগফল পেয়েছিলাম 7, এই ভাগফল দিয়ে 6কে গুণ করব, 6 × 7 = 42, এই জন্য আমরা এখানে লিখলাম 42। 7 দিয়ে 7কে ভাগ করব, ভাগফল 1, 1কে 13 দিয়ে গুণ করলে আমরা পাই 13। 42 + 13/7, 42 আর 13 যোগ করলে হয় 55/7, অতএব আমরা উত্তর পেলাম 7 এর 55। 7 দিয়ে 55কে ভাগ করব, 7 দিয়ে যদি 55কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 7 সমস্ত 7 এর 6। আমাদের উত্তর হচ্ছে 7 সমস্ত 7 এর 6। এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি উত্তরে এভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাই তাহলে সেটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। গ নাম্বার 8 সমস্ত 13 এর 5 এবং প্লাস 12 সমস্ত 26 এর 7। 13 এবং 8, আমরা যদি 13 গুণ 8 করি তাহলে আমরা উত্তর পাই 104। এই 104 এর সাথে যদি 5 যোগ করে দেই তাহলে আমরা পাই 109, এই কারণে এখানে আমরা লিখেছি 109। তাহলে আমরা পেলাম 13 এর 109 প্লাস 26 আর 12 যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা পাই 312। এই 312কে যদি আমরা 7 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 319। এখানে আমরা পেলাম 26 এর 319। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 13 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 26। 13 আর 26 এর লসাগু পেলাম 26। এখন 13 দিয়ে 26কে ভাগ করব, ভাগফল হয় 13 দিয়ে 26কে ভাগ করলে আমরা ভাগফল পাই 2। এই 2 দিয়ে আমরা 109কে গুণ করব, 2 দিয়ে যদি 109কে গুণ করি তাহলে গুণফল হয় 218 প্লাস 26 দিয়ে 26কে ভাগ করলে ভাগফল 1 এবং 1 দিয়ে যদি 319কে গুণ করি তাহলে আমরা পাই 319। এজন্য আমরা পেলাম 218 প্লাস 319/26। 218 আর 319 যোগ করলে আমরা পাই 537। আমরা পেলাম 26 এর 537। এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা 26 দিয়ে 537কে ভাগ করব। 26 দিয়ে যদি 537কে ভাগ করি তাহলে আমরা পাই 20 সমস্ত 26 এর 17। আমাদের উত্তরও সেটাই, 20 সমস্ত 26 এর 17। আচ্ছা, ঘ নাম্বার 70 মিটার 9 সমস্ত 10 এর 7 সেন্টিমিটার প্লাস 80 মিটার 17 সমস্ত 50 এর 3 সেন্টিমিটার প্লাস 40 মিটার 27 সমস্ত 25 এর 9 সেন্টিমিটার। আমরা আগে এই মিটারগুলোকে যোগ করে নেব, তাহলে 70 মিটার 70 প্লাস 80 প্লাস 40 এগুলো ব্র্যাকেটের মধ্যে রেখে তারপরে লিখবো এখানে মিটার প্লাস এবার সেন্টিমিটারগুলো যোগ করব। 9 সমস্ত 10 এর 7 প্লাস 17 সমস্ত 50 এর 3 প্লাস 27 সমস্ত 25 এর 9 সেন্টিমিটার। 70 80 এবং 40কে যোগ করে পাই 190 মিটার প্লাস 10 এবং 9 গুণ করলে পাই 90 আর 7 যোগ করলে পাই, গুণফলের সাথে 7 যোগ করলে পাই 97, তাই 10 এর 97। এখানে 50 এবং 17 গুণ করলে পাই
850-এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমরা পাই 853। তাই আমরা পেলাম 50-এর 853। 27 এবং 25 যদি গুণ করি তাহলে আমরা পাই 675। 675কে যদি আমরা 9 দিয়ে যোগ করি তাহলে আমরা পেলাম 684। আমরা পেলাম 25-এর 684 সেন্টিমিটার। পরের লাইনে আমরা আবার লিখব 190 মিটার প্লাস এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। লসাগু পেলাম আমরা 50। 10 দিয়ে 50-কে ভাগ করলে উত্তর হয় 5। 5 দিয়ে যদি 97-কে গুণ করি তাহলে আমরা পাই 485। 50 দিয়ে 50-কে ভাগ করলে উত্তর পাই 1। 1 দিয়ে যদি 853-কে ভাগ করি তাহলে আমরা পাই 853 প্লাস 25 দিয়ে যদি 50-কে ভাগ করি তাহলে উত্তর পাই 2। 2 দিয়ে 684-কে গুণ করলে উত্তর পাই 1368। নিচে আবার সমান চিহ্ন দিয়ে 190 মিটার প্লাস উপরের এগুলোকে যোগ করে ফেলবো। যোগ করে পেলাম 2706 এবং নিচে 50 ছিল 50ই থাকবে। এখন 2706 এবং 50-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 50 কেটে হলো 25 এবং 2706 কেটে হলো 1353। আমরা পেলাম 190 মিটার প্লাস 25-এর 1353 সেন্টিমিটার সমান 190 মিটার 54 সমস্ত 25-এর 3। 54 সমস্ত 25-এর 3 সেন্টিমিটার। এটা আমরা পেলাম। 25 দিয়ে যদি আমরা 1353-কে ভাগ করি তাহলে আমরা ভাগফলটা পাই 54 সমস্ত 25-এর 3। এখানে আমরা 54 সমস্ত 25-এর 3 লিখেছি। এজন্য আমরা উত্তর পেলাম 190 মিটার 54 সমস্ত 25-এর 3 সেন্টিমিটার। অঙ্ক বিয়োগ করো। 8-এর 3 মাইনাস 7-এর 1। এখানে 8 এবং 7-এর লসাগু হচ্ছে 56। 8-এর 3 মাইনাস 7-এর 1। এখানে 8 এবং 7-এর কোনো সাধারণ গুণনীয়ক আমরা খুঁজে পাই না। এই জন্য 8 এবং 7-কে আমরা গুণ করে এর লসাগু বের করব। 8 ও 7 গুণ করলে হয় 56। এই জন্য 8 ও 7-এর লসাগু হচ্ছে 56। 8 যেহেতু হর 8 দিয়ে আমরা 56-কে ভাগ করব। 8 দিয়ে 56-কে ভাগ করলে ভাগফল পাই 7। 7 দিয়ে যদি আবার 3-কে গুণ করব, লবকে গুণ করব। 7 দিয়ে 3-কে গুণ করলে 3 7 21। এজন্য এখানে আমরা লিখেছি 21 মাইনাস 7 দিয়ে 56-কে ভাগ করলে উত্তর পাই 8। 8 দিয়ে 1-কে গুণ করলে 8 দিয়ে যদি 1-কে গুণ করি তাহলে উত্তর পাই 8। এজন্য উপরে আমরা পেলাম 21 মাইনাস 8/56। 21 থেকে 8 মাইনাস করলে উত্তর পাই 13। আমরা উত্তর পেলাম 56-এর 13। এটাই নির্ণয় বিয়োগফল। খ নাম্বার অঙ্ক 8 সমস্ত 15-এর 4 মাইনাস 7 সমস্ত 45-এর 13। 15 গুণ 8 করলে আমরা পাই 120। 120-কে যদি 4 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 124। তাহলে আমরা এখানে পেলাম 124। 15-এর 124 মাইনাস 7 দিয়ে যদি 45-কে গুণ করি তাহলে আমরা পাই 315 এবং 315-কে যদি উপরে যে লব আছে 13 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 328। এজন্য আমরা পেলাম 45-এর 328। 15 এবং 45-এর লসাগু হচ্ছে 45। 15 দিয়ে 45-কে ভাগ করলে আমরা উত্তর পাই 3। এই 3 দিয়ে যদি আমরা 124-কে গুণ করি তাহলে গুণফল পাই 372। তাহলে আমরা এখানে লিখব 372 মাইনাস 45-কে 45 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে যদি আমরা 328-কে গুণ করি তাহলে গুণফল 328। অতএব আমরা পেলাম 372 মাইনাস 328/45। 372 থেকে 328 মাইনাস করলে আমরা পাই 44। তাহলে আমরা উত্তর পেলাম 45-এর 44। অতএব নির্ণয় উত্তর 45-এর 44। গ নাম্বার অঙ্ক 20 মাইনাস 9 সমস্ত 21-এর 20। 20 মাইনাস 9 সমস্ত 21-এর 20। এটা 21 আর 9-কে যদি আমরা গুণ করি
তাহলে আমরা পাবো 189। 189কে যদি আবার 20 দিয়ে যোগ করি, 189 এর সাথে যদি 20 যোগ করি তাহলে আমরা পাই 209। এজন্য আমরা এখানে লিখেছি 209। আমরা পেলাম 21-এর 209। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে মনে মনে 1 ধরে নেব এবং এখানে একটি ভগ্নাংশ, তার হর 21, এখানেও হর হবে 21। তাহলে 1 দিয়ে আমরা 21কে ভাগ করব, ভাগফল পেলাম 21। 1 দিয়ে 21কে ভাগ করলে ভাগফল পাই 21। 21 দিয়ে 20কে গুণ করব। আমরা যদি 21 দিয়ে 20কে গুণ করি তাহলে আমরা গুণফল পাই 420। এই কারণে আমরা এখানে লিখলাম 420। 420 মাইনাস 21 দিয়ে যদি 21কে ভাগ করি উত্তর পাই 1। 1 দিয়ে যদি 209কে গুণ করি তাহলে 209ই থাকবে, তাই আমরা পেলাম 420 মাইনাস 209 বাই 21। 420 থেকে 209 মাইনাস করলে থেকে যায় 211, নিচে 21। তাহলে আমরা পেলাম 21-এর 211। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে 21 দিয়ে আমরা 211কে ভাগ করব। 21 দিয়ে 211কে ভাগ করে আমরা পেলাম 10 সমস্ত 21-এর 1। 10 সমস্ত 21-এর 1, এটাই আমাদের উত্তর। অতএব নিম্নে উত্তর 10 সমস্ত 21-এর 1। 6-এর ঘ, 10 সমস্ত 5-এর 1 গ্রাম মাইনাস 17 কেজি 7 সমস্ত 25-এর 7 গ্রাম। এখানে 25 কেজি এবং 17 কেজি আমরা আগে মাইনাস করে নেব এবং প্লাস 10 সমস্ত 5-এর 1 গ্রাম মাইনাস 7 সমস্ত 25-এর 7 গ্রাম। এই অঙ্কটি মাইনাস হওয়া সত্ত্বেও এখানে আমরা প্লাস বসাবো, কারণ এখানে আমরা কেজি থেকে কেজি মাইনাস করব এবং গ্রাম থেকে গ্রাম মাইনাস করব। কেজি থেকে কেজি মাইনাস করার পর যত কেজি থাকবে এবং গ্রাম থেকে গ্রাম মাইনাস করার পর যত গ্রাম থাকবে সেই দুইটিকে আমরা একসাথে মিলিয়ে আমরা পাবো 25 কেজি 10 সমস্ত 5-এর 1 গ্রাম থেকে 17 কেজি 7 সমস্ত 25-এর 7 গ্রাম বাদ দিলে যা থাকবে সেটা। এ কারণেই আমরা এখানে প্লাস চিহ্ন বসাবো। 25 থেকে 17 কেজি বাদ দিলে আমরা পাই 8 কেজি এবং গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়ার জন্য আমরা এখানে 10 এবং 5 গুণ করব। গুণ করলে পাই 50। 50-এর সাথে 1 যোগ করব, যোগ করলে আমরা পাই 51। এজন্য আমরা এখানে লিখেছি 5-এর 51 মাইনাস 25 গুণ 7 করলে আমরা পাই 175। 175 এই গুণফলের সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমরা পাবো 182। আমরা এখানে লিখেছি 25-এর 182। পরের লাইনে 8 কেজি প্লাস 5 এবং 25-এর লসাগু 25। 5 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল হয় 5। 5 দিয়ে 51কে আমরা যদি 51 গুণ 5 করি তাহলে আমরা গুণফল পাবো 255। এই জন্য এখানে আমরা 255 লিখেছি। এবার 25কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে 182কে গুণ করলে 182 থাকে। 8 কেজি প্লাস 255 আর 182 মাইনাস করলে পাই 73। তাহলে আমরা এখানে পেলাম 25-এর 73 গ্রাম। তাহলে আমরা পেলাম 8 কেজি 25-এর 73 গ্রাম। এখন এই 25 দিয়ে আমরা 73কে ভাগ করব। 25 দিয়ে 73কে ভাগ করে এই গ্রামটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 25 দিয়ে 73কে ভাগ করলে আমরা এই উত্তরটি পাই 2 সমস্ত 25-এর 23। এই জন্য আমরা এখানে লিখেছি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। তাহলে আমরা পেলাম 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। অতএব নিম্নে উত্তর 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। অনুশীলনী 1.4-এর 7 নম্বর অঙ্ক, সরল করো। 7-এর ক, 7 মাইনাস 8-এর 3 প্লাস 7 মাইনাস 7-এর 4। এখানে দুইটি ভগ্নাংশ এবং দুইটি পূর্ণ সংখ্যা আছে। ভগ্নাংশ দুইটির হর হচ্ছে 8 এবং 7। 8 এবং 7-এর লসাগু আমরা বের করব। 8 এবং 7কে কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, এই জন্য আমরা 8 এবং 7কে গুণ করে ফেলবো। 8 ও 7কে গুণ করলে আমরা পাই 56, আর এই 56ই হচ্ছে 8 ও 7-এর লসাগু। পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরে নেব। তাহলে এই 7-এর হর হচ্ছে 1। 1 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 56। 56 গুণ লব অর্থাৎ 56 গুণ 7।
56 গুণ 7 করলে আমরা পাবো 392। এবার 8 দিয়ে 56কে ভাগ করব, 8 দিয়ে 56কে ভাগ করলে পাই 7। 7 দিয়ে 3কে গুণ করব, 3 গুণ 7 21 প্লাস এই প্লাসটা এখানে বসাবো। পর 8ও একটি পূর্ণ সংখ্যা, 8এর নিচে 1 আছে, 1 দিয়ে 56কে ভাগ করব, ভাগ করলে ভাগফল পাই 56। 56 গুণ 8 448 মাইনাস 7 দিয়ে 56কে ভাগ করব, ভাগফল পাই 8। 8 গুণ 4 পেলাম 32। 392 এবং 448 আগে প্লাস চিহ্ন আছে, এজন্য আমরা 392 এবং 448কে যোগ করব, যোগফল পেলাম 840। 21 এবং 32 আগে মাইনাস চিহ্ন আছে, 21 আর 32কে আমরা যোগ করে ফেলবো, যোগফল পেলাম 53। কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকবে, কারণ 21 এবং 32 দুটোর আগেই মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা পেলাম 480 মাইনাস 53/56। তাহলে আমরা পেলাম 840 মাইনাস 53/56। 840 থেকে 53 মাইনাস করলে আমরা পাই 787। তাহলে আমরা পেলাম 56 এর 787। 56 এর 787 এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে 56 দিয়ে আমরা 787কে ভাগ করব। 56 দিয়ে যদি আমরা 787কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাই 14 সমস্ত 56 এর 3। এর উত্তর পেলাম 14 সমস্ত 56 এর 3। খ নাম্বার অঙ্ক 9 মাইনাস 3 সমস্ত 16 এর 15 মাইনাস 2 সমস্ত 8 এর 7 প্লাস 32 এর 9। এখানে এই দুটি ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা এই মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আমরা পরের লাইনে লিখব 9 মাইনাস এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা 16 ও 3 গুণ করব। 16 আর 3 গুণ করলে আমরা পাই 48। 48 দিয়ে 15কে যোগ করব। 48 প্লাস 15 করলে আমরা পাই 63। আমরা পেলাম 16 এর 63 মাইনাস 8কে আমরা 2 দিয়ে গুণ করব। 8 2 কোনো 16, 16 সাথে যদি 7 যোগ করি তাহলে আমরা পাই 23। তাহলে আমরা পেলাম 8 এর 23 প্লাস 32 এর 9। এখানে আমরা পেয়েছি 3টি ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা। এই 3টি ভগ্নাংশের হর হচ্ছে 16, 8 এবং 32। আমরা 16, 8 ও 32 এর লসাগু নির্ণয় করব। 16, 8 ও 32 এর লসাগু পেলাম 32। এখন এই পূর্ণ সংখ্যা 9 এর নিচে আমরা মনে মনে 1 ধরে নেব। 1 দিয়ে 32কে ভাগ করব, ভাগফল 32। তাহলে 32 গুণ 9, তাহলে আমরা 32 গুণ 9 করলে আমরা পাই 288। 16 দিয়ে 32কে ভাগ করব, ভাগফল পাই 2। 2 দিয়ে আমরা 63কে গুণ করব, 2 দিয়ে 63কে গুণ করলে পাই 126 মাইনাস 8 দিয়ে 32কে ভাগ করব। 8 দিয়ে 32কে ভাগ করলে আমরা পাই ভাগফল পাই 4। 4 দিয়ে যদি 23কে গুণ করি তাহলে পাই 92। এজন্য আমরা এখানে 92 লিখব, প্লাস এখানে আছে এখানেও প্লাস লিখে দেব। 32 দিয়ে 32কে ভাগ করলে ভাগফল 1। 1 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়। 288 এর আগে প্লাস চিহ্ন আছে এবং 9 এর আগে প্লাস চিহ্ন আছে, এজন্য আমরা 288 এবং 9কে যোগ করে ফেলবো 297। আর 112 এবং 92 এর আগে মাইনাস চিহ্ন আছে, 112 ও 92 যোগ করে পেলাম 218। কিন্তু এখানে চিহ্নটি মাইনাসই রাখবো, কারণ দুটি সংখ্যার আগেই মাইনাস চিহ্ন আছে। এবার 297 মাইনাস 218 করলে আমরা পাই 79। পেলাম 32 এর 79। 32 এর 79 একটি অপ্রকৃত ভগ্নাংশ। 32 দিয়ে আমরা 79কে ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এখানে 32 দিয়ে আমরা 79কে ভাগ করেছি, মিশ্র ভগ্নাংশটি পেলাম আমরা 2 সমস্ত 32 এর 15। 2 সমস্ত 32 এর 15, এটাই উত্তর। ক নাম্বার অঙ্ক 2 সমস্ত 2 এর 1 মাইনাস 4 সমস্ত 5 এর 3 মাইনাস 11 প্লাস 17 সমস্ত 15 এর 7। আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এর জন্য আমরা 2 গুণ 2 পেলাম 4, 4 এর সাথে 1 যোগ করব 5। তাহলে আমরা পেলাম 2 এর 5। এখানে 5 গুণ 4, 4 5 20 প্লাস 3, তাহলে আমরা পাই 23। আমরা পেলাম 5 এর 23
-11 প্লাস 17 গুণ 15 করলে আমরা পাই 255। 255 সাথে 7 যোগ করলে আমরা পাবো 262। সেই 262 আমরা এখানে লিখেছি। আর নিচে 15, 2, 5 এবং 15 এর লসাগু আমরা পেলাম 30। 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাই 15। 15 গুণ 5 গুণফল 75। 5 দিয়ে 30কে ভাগ করলে আমরা উত্তর পাই 6। 6 গুণ 23 করলে আমরা উত্তর পাই 138। 11-র নিচে মনে মনে আমরা 1 ধরে নেব। 1 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে উত্তর পাই 30। 30 গুণ 11 330 প্লাস 15 দিয়ে 30কে ভাগ করলে উত্তর পাই 2। 2 গুণ 226 আমরা পেলাম 524। 75-এর আগে প্লাস আছে এবং 524-এর আগে প্লাস চিহ্ন আছে, তাই 75 এবং 524কে যোগ করে আমরা পাই 599 এবং 138 ও 330-এর আগে মাইনাস চিহ্ন আছে। 138 ও 330কে যোগ করে আমরা পাই 468। দুটি সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস বসাবো। 599 মাইনাস 468 মাইনাস করলে আমরা পাই 131 আর নিচে 30, তাহলে আমরা পেলাম 30-এর 131। 30-এর 131 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, এজন্য আমরা 30 দিয়ে 131কে ভাগ করব। ভাগটা চাইলে আমরা এখানে করে দিতে পারি অথবা রাফেও করে নিতে পারি। আমরা ভাগটি একটি রাফ খাতায় করে নিয়েছি। 30 দিয়ে 131কে ভাগ করলে আমরা যে মিশ্র ভগ্নাংশটি পাই সেটি হচ্ছে 4 সমস্ত 30-এর 11। তাই উত্তর আমাদের 4 সমস্ত 30-এর 11। আজ অনুশীলনী 1.4-এর 8 নম্বর অঙ্ক। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেলেন? সমাধান। যেহেতু এখানে চেয়েছে আজমাইন সাহেব এক বছরে মোট কত কুইন্টাল ধান পেলেন, তাহলে এই কুইন্টালগুলো যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। আজমাইন সাহেব এক বছরে ধান পেয়েছেন 20 সমস্ত 30-এর 1 কুইন্টাল প্লাস 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল প্লাস 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল। এই কুইন্টালগুলো আমরা একসাথে যোগ করে ফেলবো। এখানে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলো আমরা একসাথে যোগ করব, 20 প্লাস 30 প্লাস 10। আর এই ভগ্নাংশগুলো আমরা একসাথে যোগ করব, 10-এর 1 প্লাস 20-এর 1 প্লাস 50-এর 1 কুইন্টাল। 20 প্লাস 30 প্লাস 10 আমরা পেলাম 60। তাহলে 60 প্লাস এই ভগ্নাংশগুলোকে যোগ করব, 10, 20 এবং 50 এর লসাগু হয় 100। তাহলে 10 দিয়ে আমরা 100কে ভাগ করব, 10 দিয়ে 100কে ভাগ করলে ভাগফল পাই 10। ভাগফল দিয়ে উপরের লবকে গুণ করব, অর্থাৎ 1কে গুণ করব। 10 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 10, এজন্য এখানে লিখলাম 10। 20 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাই 5। 5 হচ্ছে ভাগফল, এই ভাগফল দিয়ে 1কে গুণ করব, গুণ করলে আমরা পাই 5। 50 দিয়ে 100কে ভাগ করব, ভাগফল 2। 2 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 2। তাহলে আমরা পেলাম 10 প্লাস 5 প্লাস 2 বাই 100। এবার নিচের লাইনে 60, আমরা এখানে প্লাসটা উঠিয়ে দেব। চাইলে প্লাস লেখাও যায় আবার নাও লেখাও যায়। আমরা যেহেতু উত্তর লিখবো এজন্য আমরা এখান থেকে প্লাসটা উঠিয়ে দিলাম। যোগফলটি বের করে ফেললাম, তাহলে আমরা পাই 60 সমস্ত 100 এর 17। উপরে 10, 5 এবং 2 যোগ করে আমরা পেলাম 17 আর নিচে 100 পেলাম 60 সমস্ত 100 এর 17। অতএব নির্ণয় উত্তর 60 সমস্ত 100 এর 17 কুইন্টাল। অনুশীলনী 1.4-এর 9 নম্বর অঙ্ক। 25 মিটার লম্বা একটি বাঁশে 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটি কত মিটার রং করা বাকি রইল? যেহেতু বাঁশটি 25 মিটার লম্বা এবং এত অংশে এত মিটারে কালো রং করা হয়েছে, এত মিটার লাল রং করা হয়েছে, এত মিটার হলুদ রং করা হয়েছে, তাই বাঁশটির কত মিটার রং করা বাকি আছে এটা বের করতে গেলে কালো রং, লাল রং এবং হলুদ রং যে অংশে করা হয়েছে এই অংশগুলোকে যোগ করে
যোগফলের সাথে পুরো বাঁশ হচ্ছে 25 মিটার লম্বা, এই 25 দিয়ে মাইনাস করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা সমাধানে প্রথমে লিখব মোট রং করা হয়েছে 5 সমস্ত 25-এর 4 প্লাস 7 সমস্ত 4-এর 1 প্লাস 4 সমস্ত 10-এর 3 মিটার। এই মিটারগুলোকে আমরা যোগ করে ফেলব। এই মিটারগুলোকে যোগ করতে হলে আমরা আগে 8 নম্বর অঙ্কে যেমন করেছিলাম, পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করে পরে ভগ্নাংশগুলোকে যোগ করেছি, কিন্তু এখানে সেটা করব না, কারণ এখানে এই এই ভগ্নাংশগুলোর যোগফলটিকে আমাদের 25-এর সাথে মাইনাস করতে হবে। এই জন্য এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। আমরা যদি এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রথমে করতে হবে এই যে 25 গুণ 5, 25 গুণ 5 করি, তাহলে আমরা পাই 125। এই 125-এর সাথে উপরে যে লব আছে 4, এই 4 দিয়ে যোগ করতে হবে। 125-কে 4 দিয়ে যোগ করলে আমরা পাই 129। তাহলে আমরা পেলাম 25-এর 129 প্লাস 4 আর 7 গুণ করলে পাই 28 প্লাস 1 পেলাম 29। তাহলে আমরা পেলাম 4-এর 29। 4 আর 10 গুণ করলে পাই 40 প্লাস 3, তাহলে আমরা পেলাম 43। তাহলে আমরা পেলাম 10-এর 43। অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা এবার যোগ করব। তাহলে আমরা হরগুলোর লসাগু বের করব। আগে হর হচ্ছে 25, 4 এবং 10। 25, 4 ও 10-এর লসাগু পেলাম 100। 25 দিয়ে আমরা 100-কে ভাগ করলে পাই 4। 4 দিয়ে যদি 129-কে গুণ করি, তাহলে আমরা পাই 516। আমরা এখানে লিখব 516 প্লাস, এবার 4 দিয়ে 100-কে ভাগ করব। 4 দিয়ে 100-কে ভাগ করলে আমরা পাই 25। 25 দিয়ে এবার 29-কে গুণ করব। আমরা যদি 25 গুণ 29 করি, তাহলে আমরা পাবো 725। এই যেখানে এই 725 আমরা লিখেছি। এবার প্লাস 10 দিয়ে 100-কে ভাগ করব। 10 দিয়ে 100-কে ভাগ করলে ভাগফল হয় 10। 10 দিয়ে আমরা আবার উপরে যে লব আছে 43, 43-কে 10 দিয়ে গুণ করব। তাহলে গুণ 43 গুণ 10 যদি আমরা করি, তাহলে আমরা পাই 430। এজন্য এখানে আমরা লিখলাম 430। 516, 725 এবং 430 যোগ করে পাই 1671। আমরা পেলাম 100-এর 1671 মিটার। 100-এর 1671 মিটার এই অংশটি রং করা হয়েছে। বাকি রয়েছে, মোট বাঁশটির দৈর্ঘ্য ছিল 25 মিটার। 25 থেকে আমরা এই রং করা অংশটি বাদ দিলেই পেয়ে যাব যে কোন অংশটি বাকি রয়েছে। তাহলে 25 মাইনাস 100-এর 1671 মিটার। এখানে 25 একটি পূর্ণ সংখ্যা এবং একটি মাত্র হর আছে 100। তাহলে আমাদের এখানে হর হবে 100, মানে আমরা লসাগু পেলাম 100। 25-এর নিচে আমরা যেহেতু মনে মনে 1 ধরে নেব, 1 দিয়ে 100-কে ভাগ করলে উত্তর পাই 100। 100 দিয়ে যদি 25-কে গুণ করি, আমরা যদি 100 গুণ 25 করি, তাহলে আমরা পাই 2500। এই জন্য এখানে আমরা লিখেছি 2500 মাইনাস 100 ভাগ 100 করলে উত্তর আসে 1। 1 দিয়ে 1671-কে গুণ করলে উত্তর হয় 1671। তাহলে আমরা পেলাম 2500 মাইনাস 1671। 2500 মাইনাস 1671 করলে আমরা উত্তর পাই 829। আমরা পেলাম 100-এর 829 মিটার। 100-এর 829 মিটার অংশে রং করা হয়নি, এটাই হচ্ছে বাকি অংশ। যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এরকম অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা 100 দিয়ে 829-কে ভাগ করব। 100 দিয়ে যদি আমরা 829-কে ভাগ করি, তাহলে আমরা উত্তর পাই 8 সমস্ত 100-এর 29। সেটাই আমরা এখানে লিখেছি 8। অনুশীলনী 1.4-এর 10 নম্বর অঙ্ক। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10-এর 7 গ্রাম ও 98 সমস্ত 5-এর 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? অর্থাৎ আমিনা তার মায়ের কাছ থেকে পেল 105 সমস্ত 10-এর 7 গ্রাম এবং ভাইয়ের কাছ থেকে পেল
98 সমস্ত 5-এর 3 গ্রাম। তাহলে এই 105 সমস্ত 10-এর 7 গ্রাম এবং 98 সমস্ত 5-এর 3 গ্রাম যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সে মা ও ভাইয়ের কাছ থেকে কতটুকু স্বর্ণ পেয়েছে। এই যোগফলটাকে যদি আমরা 400 এর সাথে মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে তার 400 গ্রাম স্বর্ণ হতে বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেতে হবে। প্রথমে আমরা লিখব আমিনা মা ও ভাইয়ের থেকে পেল 105 সমস্ত 10-এর 7 গ্রাম প্লাস 98 সমস্ত 5-এর 3 গ্রাম। আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তার জন্য আমরা 105 গুণ 10 করব। 105 গুণ 10 করলে আমরা পাই 1050। 1050কে যে উপরে লব আছে 7, এই 7 দিয়ে যদি যোগ করি তাহলে আমরা পাই 1057। এজন্য আমরা এখানে লিখেছি 1057। তাহলে আমরা পেলাম 10-এর 1057। এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে আমরা পেলাম 10-এর 1057। এবার এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 98 গুণ 5 করলে পাই 490। 490কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 493। অতএব পেলাম 5-এর 493। এই মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা দুটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেললাম। এবার এই অপ্রকৃত ভগ্নাংশ দুটিকে আমরা যোগ করব। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশের হর দুইটি হচ্ছে 10 এবং 5। 10 ও 5-এর লসাগু হচ্ছে 10। 10কে 10 দিয়ে ভাগ করলে উত্তর পাই 1। তাহলে 1057 গুণ 1 করলে আমরা উত্তর পাই 1057। ওই জন্য আমরা এখানে লিখব 1057। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দেব। তারপর 5 দিয়ে 10কে ভাগ করলে আমরা উত্তর পাই 2। 2 দিয়ে 493কে যদি আমরা গুণ করি তাহলে আমরা উত্তর পাই 986। এখানে হবে 986। এই লেখাটা ভুল হয়েছে, এখানে 986। আপনারা অঙ্ক করার সময় এখানে 986 লিখবেন। যদি 1057 প্লাস 986 করি আমরা পাই 2043। তাহলে আমরা পেলাম 10-এর 2043 গ্রাম। মিনা মা ও ভাইয়ের কাছ থেকে পেয়েছে 10-এর 2043 গ্রাম। এবার 400 গ্রাম হতে তার বাবার কাছ থেকে পেতে হবে। যদি মা ও ভাইয়ের কাছ থেকে যা পেয়েছিল সেটা 400 গ্রামের সাথে মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে বাবার কাছ থেকে আর কত পেতে হবে 400 গ্রাম স্বর্ণ হতে গেলে। 400 মাইনাস 10-এর 2043। এখানে যেহেতু একটি হর আছে 10, তাই 10ই হবে লসাগু। পূর্ণ সংখ্যা 4-এর নিচে আমরা 1 ধরে নেব। 1 দিয়ে আমরা 10কে ভাগ করলে ভাগফল হয় 10। 10 দিয়ে যদি 400কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 4000। এর জন্য এখানে লিখেছি 4000 মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাই 1। 1 দিয়ে যদি 2043কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2043। 4000 মাইনাস 2043। উত্তর পেলাম 1000 থেকে 2043 বিয়োগ করলে আমরা পাই 1957। তাহলে আমরা উত্তর পেলাম 10-এর 1957 গ্রাম। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা 10 দিয়ে 1957কে ভাগ করব। 10 দিয়ে 1957কে ভাগ করে আমরা পাই 195 সমস্ত 10-এর 7 গ্রাম। এটি একটি মিশ্র ভগ্নাংশ, এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় উত্তর আর বাবার কাছ থেকে প্রয়োজন 195 সমস্ত 10-এর 7 গ্রাম। অনুশীলনী 1.4-এর 11 নম্বর অঙ্ক। ক্লাস 6 ম্যাথ, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। 11 নম্বর বলছে, যাদীপ তার যাত্রাপথের 10-এর 3 অংশ রিকশায়, 5-এর 2 অংশ সাইকেলে, 5-এর 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। 11-এর ক। 11-এর ক হচ্ছে এখানে যে ভগ্নাংশগুলো ছিল 10-এর 3, 5-এর 2, 5-এর 1, এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
এই ভগ্নাংশগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 10-এর 3, 5-এর 2, 5-এর 1। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হলে ভগ্নাংশের হরগুলোর লসাগু আমাদের বের করে নিতে হবে। আমরা 10, 5, 5 এর লসাগু পেলাম 10। 10-এর 3, 5-এর 2, 5-এর 1 ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করি। এই ভগ্নাংশগুলোকে আমরা এবার সমহরে পরিণত করব। আমাদের প্রথম যে ভগ্নাংশটি ছিল 10-এর 3, এই প্রথম ভগ্নাংশটি আমরা লিখে নেব 10-এর 3। এখানে হর 10, তাই হর দিয়ে আমরা 10 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 10, 10কে ভাগ করব, ভাগফল পেলাম 1। 1 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণফল পেলাম 10-এর 3। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখব 5-এর 2, 5-এর 2 এর হর হচ্ছে 5। 5 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু পেয়েছিলাম 10, 10কে ভাগ করব, ভাগফল পেলাম 2। 2 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণফল 10-এর 4। তৃতীয় ভগ্নাংশ 5-এর 1, এটা লিখে ফেলবো। 5-এর 1 এর হর হচ্ছে 5। 5 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 10, 10কে ভাগ করব, ভাগফল পেলাম 2। 2 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করেছি, এখানে গুণফল পেলাম 10-এর 2। এবার আমরা আমরা দেখি যে ভগ্নাংশের হরগুলোকে আমরা সমহরে পরিণত করে ফেলেছি। প্রত্যেকটির হর 10। লবগুলোর মধ্যে তুলনা করে পাই। এই সমহর বিশিষ্ট এই ভগ্নাংশের লবগুলোর মধ্যে আমরা তুলনা করব। তুলনা করে পাই এখানে সবচেয়ে ছোট লব হচ্ছে 2, তাই আমরা প্রথমে 10-এর 2 লিখব। 10-এর 2 লেস দেন, তারপরে 3, এজন্য 10-এর 3 লেস দেন 10-এর 4। 4 হচ্ছে সবচেয়ে বড়, এই লবগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4 বা 5-এর 1। এই 10-এর 2 এর মূল যে ভগ্নাংশটি ছিল, যে মূল ভগ্নাংশ থেকে 10-এর 2 এসেছে, সেই ভগ্নাংশটি আমরা এখানে লিখব। এই যে 10-এর 2 আমরা পেয়েছিলাম 5-এর 1 থেকে, তাই আমরা প্রথমে লিখব 5-এর 1 লেস দেন 10-এর 3 পেয়েছিলাম। 10-এর 3 পেয়েছিলাম, 10-এর 3 থেকে আমরা 10-এর 3 লিখব লেস দেন 10-এর 4। 10-এর 4 পেয়েছিলাম 5-এর 2 থেকে, আমরা লিখব 5-এর 2। অতএব মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। যখন আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এই কথাটি লিখব, তখন আমরা এভাবেই ভগ্নাংশগুলো লিখে ফেলবো, কিন্তু মাঝখানে কমা দিয়ে দেব, লেস দেন চিহ্ন ব্যবহার করব না। এবার আমরা 11 নম্বরের খ সমাধান করব। অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত মোট পথ মানে 10-এর 3 অংশ রিকশায় গেল, 5-এর 2 অংশ সাইকেলে এবং 5-এর 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তার মানে সে পথটির এত অংশ রিকশায়, এত অংশ সাইকেলে, এত অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় যত পথ গেল সেটার অংশ দেওয়া আছে, সাইকেলে যতটুকু গেল তার অংশ দেওয়া আছে, হেঁটে যতটুকু গেল তার অংশ দেওয়া আছে, কিন্তু ঘোড়ার গাড়ি অংশটুকু এখানে উল্লেখ করা নেই, দেওয়া আছে 2 কিলোমিটার পথ। তাহলে আমরা যদি অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করতে চাই, আমাদের প্রত্যেকটি অংশগুলোকে যোগ করতে হবে। যে অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলো আমরা আগে যোগ করে নেই। খ নাম্বার, রিকশায়, সাইকেলে এবং হেঁটে যায় 10-এর 3 প্লাস 5-এর 2 প্লাস 5-এর 1 অংশ। এই অংশগুলো আমাদের অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে। আমরা যদি ভগ্নাংশ যোগ করতে চাই, তখন আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করে নেই। তাহলে এখানে 10, 5, 5 এর লসাগু বের করে নেব। লসাগু পেলাম আমরা 10। এই 10 দিয়ে 10কে ভাগ করব। তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে আমরা উত্তর পাই 1। 1 দিয়ে আবার উপরের লব যেটা থাকবে সেটাকে গুণ করব, অর্থাৎ এখানে 3 গুণ 1 করব। 3 গুণ 1 করলে উত্তর পাই 3, এই জন্য আমরা এখানে লিখব 3। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দেব। 5 দিয়ে 10কে ভাগ করব, 5 দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাই 2। 2 গুণ 2, উপরের লবকে আবার ভাগফল দিয়ে গুণ করব। গুণ করলে 2 গুণ 2 করলে আমরা পাই 4, এজন্য এখানে লিখব 4। এবার এখানে এই প্লাস চিহ্নটি এখানে বসিয়ে দেব। 5 দিয়ে আবার 10কে ভাগ করব, ভাগফল পেলাম 2।
2 দিয়ে উপরে যে লব আছে 1, 1কে গুণ করব। 2 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 2, আমরা লিখব 2। তাহলে আমরা উপরে পেলাম 3 + 4 + 2 আর নিচে 10। তাহলে 3 + 4 + 2 করলে আমরা পাই 9। তাহলে আমরা পেলাম 10-এর 9 অংশ। অতএব এই অংশটি সে রিকশায়, সাইকেলে এবং হেঁটে গেল 10-এর 9 অংশ। অর্থাৎ মোট রাস্তার যে 10 ভাগ রাস্তা আর 9 ভাগই সে রিকশায়, সাইকেলে এবং হেঁটে গেল। আর ঘোড়ার গাড়িতে তাহলে সে গেল, বাকি থাকে আর 1 ভাগ 1 অংশ। আমরা যদি পুরো রাস্তাটিকে 1 অংশ ধরে নেই তাহলে আমরা লিখব ঘোড়ার গাড়িতে যায় 1 মাইনাস এই অংশটা, যে অংশটা সে হেঁটে গেল, সাইকেলে গেল এবং রিকশায় গেল। আমরা 1 মাইনাস 10-এর 9 অংশ করব। 1 মাইনাস 10-এর 9 অংশ করতে গেলে এখানে হর আছে একটি 10 আর একটি আছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরে নেব। তাহলে 1 এবং 10, 1 ও 10-এর লসাগু যদি আমরা করি, আমরা লসাগু পাই 10। এখানে হর আছে 1, এই 1 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি উত্তর পাবো 10। 10কে লব হচ্ছে 1, এই 1-এর সাথে 10কে যদি গুণ করি তাহলে উত্তর পাবো 10। এজন্য আমরা এখানে 10 লিখব। এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস বসিয়ে দেব। এখানে যে হর আছে এই হর 10 দিয়ে এই 10কে ভাগ করব। ভাগ করলে ভাগফল পাই 1। যে লব আছে 9, 9-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা উত্তর পাই 9, তাই আমরা এখানে 9 লিখে দেব। তাহলে আমরা এখানে পেলাম 10 মাইনাস 9/10 অংশ। 10-এর থেকে 9 বাদ দিলে উত্তর পাই 1, তাই আমরা উত্তর পেলাম 10-এর 1 অংশ। অতএব ঘোড়ার গাড়িতে যায় 10-এর 1 অংশ। এই অংশটা যায় সাইকেল, রিকশায় এবং হেঁটে, আর এই অংশটা ঘোড়ার গাড়িতে। ঘোড়ার গাড়ির অংশটা অঙ্কে দেওয়া ছিল না, আমরা এটা বের করে নিলাম। আমাদের অঙ্কে উত্তর চেয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। আমরা অঙ্কে দেওয়া ছিল রিকশায় কত অংশ যায়, সাইকেলে কত অংশ যায়, হেঁটে কত অংশ যায়। ঘোড়ার গাড়ির অংশটা দেওয়া ছিল না, এটা ছিল 2 কিলোমিটার পথ। আমরা ঘোড়ার গাড়ির অংশটি ক্যালকুলেশন করে বের করেছি, এটাতে আমরা পেয়েছি 10-এর 1 অংশ। এখন আমরা অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করব। তাহলে 10-এর 1 অংশ, যেহেতু ঘোড়ার গাড়িতে যায় 10-এর 1 অংশ দূরত্ব দেওয়া আছে। আমাদের অঙ্কে দেওয়া আছে যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, কিন্তু ঘোড়ার গাড়ির অংশটুকু দেওয়া ছিল না। আমরা অংশটা বের করেছি, তার মানে এই অংশটা হচ্ছে 2 কিলোমিটার। 10-এর 1 অংশ দূরত্ব 2 কিলোমিটার হলে মোট দূরত্ব, এই 10কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা মোট দূরত্ব পেয়ে যাব। তাহলে 10কে 2 দিয়ে গুণ করলে আমরা পেলাম 20, তাহলে মোট দূরত্ব 20 কিলোমিটার। নিম্নেয় অতিক্রান্ত মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম, অতিক্রান্ত মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। এবার আমরা সমাধান করব 11-এর গ নাম্বার। যাদীপ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। যেহেতু চেয়েছে যাদীপ রিকশায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে, তাই সে রিকশায় যে অংশটা গেল এবং সাইকেলে যে অংশটা গেল অঙ্কে উল্লেখ আছে, সে অংশ হচ্ছে 10-এর 3 অংশ এবং 5-এর 2। তাই এই দুটো অংশকে আমরা যোগ করে ফেলব। দুইটি ভগ্নাংশকে যোগ করার সময় আমরা সবসময় ভগ্নাংশের হরগুলো লসাগু বের করে নেই। এখানে 5 ও 10-এর লসাগু হচ্ছে 10। 10 দিয়ে 10কে ভাগ করলে উত্তর আসে 1। 1 দিয়ে 3কে গুণ করলে উত্তর 3, তাই আমরা এখানে 3 বসিয়ে দেব। এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস বসিয়ে দেব। 5 দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাই 2। 2 দিয়ে উপরে যে লব আছে 2, এই 2কে গুণ করলে আমরা উত্তর পাই 4। তাহলে এখানে আমরা লিখব 4। আমরা পেলাম 3 + 4 আর নিচে 10। 3 আর 4 যোগ করলে হয় 7 এবং নিচে 10। তাহলে আমরা উত্তর পেলাম 10-এর 7 অংশ। যাদীপ রিকশা এবং সাইকেলে যায় মোট 10-এর 7 অংশ। এবার আমরা বের করব রিকশা ও সাইকেলের পথ। আমরা এখানে অংশটা পেয়েছি রিকশা ও সাইকেলের অংশ। এবার রিকশা ও সাইকেলের পথ বের করব। রিকশা ও সাইকেলের পথ আমরা খ নাম্বার সমাধান করে পেয়েছিলাম মোট দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এই জন্য মোট দূরত্ব যেহেতু 20 কিলোমিটার, তাই রিকশা ও সাইকেলের পথ বের করতে গেলে আমরা এই 20 এর যে এখানে পেলাম 10-এর 7 অংশ, এই 10-এর 7 অংশকে
এভাবে লিখব 20 এর 10-এর 7 আমরা জানি যে এর মানে হচ্ছে গুণ। 10 এবং 20 যদি কাটাকাটি করি 10 দুকোণ 20, এখানে 2, তাহলে 10 চলে গেল, 20ও চলে গেল, থেকে গেল 7 এবং 2 দুটোই উপরে। এখানে আমরা 20-এর নিচে মনে মনে 1 ধরবো, তার মানে এর নিচে ছিল 1 আর এখানে নিচে 10। এখানে 20ও উপরে ছিল, 7ও উপরে ছিল। 10 আর 20 কাটাকাটি করে আমরা যেহেতু 2 পেয়েছি, তাই 7ও উপরে 2ও উপরে। তাহলে আমরা 7 আর 2 গুণ করব। গুণ করে আমরা পেলাম 14 কিলোমিটার। তাহলে রিক্সা ও সাইকেলের পথ হচ্ছে 14 কিলোমিটার। মোট পথ ছিল 20 কিলোমিটার। আমরা বের করলাম রিক্সা ও সাইকেলের পথ 14 কিলোমিটার। আমাদের কাছে উত্তর চেয়েছে জাদীপ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। সেই সময় যদি আমরা বের করতে চাই, তাহলে রিক্সা এবং সাইকেলের পথ সে 14 কিলোমিটার যায়। 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। এটি অঙ্কে লেখা আছে। এখানে লেখা আছে রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এটাই আমরা এখানে লিখেছি, 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে রিক্সা ও সাইকেলের পথ আমরা পেয়েছি 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার যেতে সময় লাগে 14 গুণ 5, 70 মিনিট। অতএব জাদীপ রিক্সা ও সাইকেলে মোট 70 মিনিট ব্যয় করে। এটাই আমাদের উত্তর। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইন্ডি স্ক্রিনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।